তো এই ভিডিওতে আমরা ক্লিভেজ নিয়ে আলোচনা করব, ক্লিভেজ এবং ভ্রূণীয় বিকাশ। সো টপিকটা সিম্পল, তবে একটু ভাস্ট একটা টপিক, অনেকগুলো টপিকের সাথে কানেক্টেড। সো আমি চেষ্টা করব যতটুকু সিম্পলভাবে এবং এই অধ্যায়ের আলোকে বোঝানো যায়। দেখো, ক্লিভেজ, এখন ক্লিভেজ বোঝার আগে আমরা ক্লিভেজের একটা শাব্দিক ব্যাখ্যাটা জেনে নেই। দেখো, ধরো এটা হচ্ছে একটা পাহাড়, দুইটা পাহাড়ের মাঝখানে এই যে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে ক্লিভেজ। দুইটা গিরিখাতের মাঝখানে মানে ফাঁকা জায়গাটা হচ্ছে ক্লিভেজ। ক্লিভেজের শর্ত হইল দুইটা সমান ভাগে ভাগ করতে হবে আর কি। সো এই ক্লিভেজকে আমরা বাংলাতে সমভেদ বলি এই কারণে। সমভেদ মানে কি? সম প্লাস ভেদ, অর্থাৎ সমান ভাগে ভাগ করা। এটা হচ্ছে ক্লিভেজের বাংলা। সো তোমাদের বইয়ে ক্লিভেজের সংজ্ঞা দেওয়া আছে এরকম যে, যে প্রক্রিয়ায় যৌনজননকারী প্রাণীর এক কোষী জাইগোট বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে অনেকগুলো ভ্রূণ সৃষ্টি করে, তাকে ক্লিভেজ বলে। তো এখানে সংজ্ঞায় দুইটা কিওয়ার্ডস কিন্তু মাস্ট লাগবে। একটা হচ্ছে যৌনজননকারী প্রাণী, যৌনজননকারী প্রাণী, আর এটা হচ্ছে মাইটোসিস। এই মাইটোসিসটা কিসের হয়? জাইগোটের। তো কেন এই দুইটা কিওয়ার্ড সংজ্ঞায় থাকতে হবে, না হলে সংজ্ঞা বাদ যাবে? কারণ দেখো, জাইগোট কাদের হয়? ক্লিভেজ যেহেতু একটা মাইটোসিস, কিসের মাইটোসিস? জাইগোটের মাইটোসিস। জাইগোট কাদের হয়? জাইগোট মানে কি? জাইগোট মানে হচ্ছে যখন একটা ডিম্বাণুতে একটা শুক্রাণু আইসা মানে ঢুকে পড়ে, তখন যেটা তৈরি হয় সেটাই তো জাইগোট, নিষেকের পর। তো এই ডিম্বাণু শুক্রাণু কাদের থাকে? যৌনজননকারী প্রাণীর। অর্থাৎ তোমার এই ক্লিভেজের সঙ্গে যৌনজননকারী প্রাণী এবং জাইগোটের মাইটোসিস, এই দুইটা কথা উল্লেখ করতে হবে। দেখো, এখানে অনেকে প্রশ্ন করতে পারো যে, আমরা তো মাইটোসিস পড়ছি, তাহলে এইটাকে আলাদা করে মাইটোসিস বলার কারণ কি? এটাকে তো এটাকে আলাদা করে ক্লিভেজ বলার কারণ কি? কারণ আমরা তো এটা যেহেতু একটা মাইটোসিস, তো আমরা মাইটোসিস তো পারি। তো এটা একটা স্পেশাল টাইপ অফ মাইটোসিস, নর্মাল মাইটোসিস না। নর্মাল মাইটোসিসে কী হয়? ধরো একটা কোষ থাকে, অপত্য মানে মাতৃকোষ, মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হয়। দেখো, এই মাতৃকোষের কিন্তু সেম সাইজ, অপত্য কোষ এবং মাতৃকোষের সেম সাইজ এবং সেম গুণাবলী বৈশিষ্ট্য হয়, কিন্তু ক্লিভেজের ক্ষেত্রে এরকম হয় না। ক্লিভেজের ক্ষেত্রে ধরো এটা হইতেছে একটা জাইগোট। তো ক্লিভেজ কেন স্পেশাল? দেখো, এটা এরকম, ধরো ক্লিভেজ হওয়ার পর এরকম হয়, এই সেম জিনিসটাই মানে অনেকগুলো কোষে ভাগ হয়, কিন্তু দেখো সাইজ কিন্তু বাড়তেছে না। ঠিক আছে, এই মাইটোসিসে কিন্তু তোমার সাইজ বাড়তেছিল, কোষের সাইজ সেম থাকতেছিল। এখানে কিন্তু উল্টা, কোষের সাইজ কি আরও কমতেছে। ঠিক আছে, একটা বড় একটা কোষ ছিল, মানে জাইগোট ছিল, এই জাইগোটটা ভাগ হইতে এরকম ছোটো ছোটো হয়ে গেছে। মানে অনেকগুলো ভ্রূণ সৃষ্টি হয়েছে কিন্তু ছোটো ছোটো। অর্থাৎ কি, এখানে আরও উল্টা আরও কী হইলো, কমলো, মানে কোষের আয়তনটা। তো এটা কেন হয়? দেখো, আমরা কোষচক্র পড়ছিলাম না? কোষচক্র, তো কোষচক্রের বিভিন্ন ধাপ ছিল। একটা ছিল কি, G1, তারপর হয়তো S, তারপর হয়তো G2, তারপর হয়তো কি এম ফেজ। তো প্রত্যেকটা ধাপ কিন্তু এক একটা কাজ ছিল, এটা 2 নাম্বার অধ্যায়ে পড়ছো বা পড়বা বোটানির। তো দেখো, এখানে এই প্রত্যেকটা ধাপ কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে হইতো। এক একটা ধাপের কিন্তু এক একটা কাজ। যেমন ধরো এস ধাপ, মানে সিনথেসিস ধাপ, এখানে কিন্তু ডিএনএ সিনথেসিস হইতো। এই যে G1 এবং G2, এই ধাপে বিভিন্ন অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া বলো, সেন্ট্রিউল, অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে, এগুলো রেপ্লিকেট হইতো। এবং এম ফেজে কী হইতো? দুইটা কোষ, অপত্য কোষ তৈরি হইতো। বাট প্রবলেম যেটা হয় এই ক্লিভেজের ক্ষেত্রে, এম হয়, এস হয়, কিন্তু এই G1 এবং G2 এই দুইটা ধাপ হয় না। তো G1 এবং G2 এই দুইটা ধাপে যেহেতু অন্যান্য অঙ্গগুলো তৈরি, মানে অঙ্গাণুগুলো তৈরি হয়, বিভিন্ন কোষীয় অঙ্গাণু। তো যেহেতু অঙ্গাণু তৈরি হয় না, অর্থাৎ কি, কোষের আয়তন বৃদ্ধি করার জন্য যে কাঁচামাল, সেই কাঁচামালগুলো তৈরি হয় না। এই কারণে ক্লিভেজে কোষের আয়তন ওটা ছোট হয়, কিন্তু বড় হয় না। এই কারণে ক্লিভেজকে আলাদাভাবে পড়ানো হয়, একটা স্পেশাল কাইন্ড অফ ক্লিভেজ, মানে মাইটোসিস। একটা মাইটোসিস, কিন্তু অন্যরকম একটা মাইটোসিস। এটা হচ্ছে ক্লিভেজ। তো ক্লিভেজের বিভিন্ন প্রকার ভেদ আছে। দেখো, আমরা দেখব হোলোব্লাস্টিক ক্লিভেজ, মেরোব্লাস্টিক ক্লিভেজ। তো ওইটা বোঝার আগে আমরা একটু দেখো, একটু ডিম্বাণু সম্পর্কে বা ডিম সম্পর্কে আলোচনা করি। এইটা অন্য অধ্যায়ের একটা টপিক, মানে ডিম্বাণু, ডিম, এগুলো নিয়ে পড়বা মানব জীবনের ধারাবাহিকতায়। কিন্তু এখন একটু ধারণা দিই জাস্ট। দেখো, বিভিন্ন প্রকার জাইগোট হইতে পারে। যেমন ধরো, পাখি ডিম পারে না, পাখি, হাঙর, হাঁস, মুরগি, এগুলো তো পাখি।
মানে হাঙর তোর পাখি না, হাঁস মুরগি এগুলো পাখি, মানে ডিম পারে এরা। আবার মানুষ কি ডিম পারে? মানুষ তো ডিম পারে না। মানুষ হচ্ছে কি করে, সন্তান প্রসব করে, তার বাচ্চাটা পেটে থাকে, পেটে বড় হয়। তো দেখো, মানুষও কিন্তু যৌনজননকারী, আবার পাখি, কুমির যেগুলো ডিম পারে এগুলোও কিন্তু যৌনজননকারী। অর্থাৎ উভয়ের ক্ষেত্রেই কি জাইগোটে ক্লিভেজ হবে। তো দেখো, এটা ধরো একটা মুরগির ডিম। সো মুরগির ডিমের ক্ষেত্রে মুরগির ডিম কিন্তু মুরগির দেহের সাথে অ্যাটাচ থাকে না, সে যখন ডিম পারে তখন আলাদা একটা জায়গায় রেখে যায়। তো যখন এখানে বাচ্চাটা হবে তখন বাচ্চার একটা পুষ্টি লাগবে না অবশ্যই, না হলে সে বাচ্চা তো মারা যাবে। বা এই ভ্রূণটা যে বড় হবে এখানে তো একটা পুষ্টি লাগবে। তো এই কারণে এদের যে কুসুমটা থাকে একটু বেশি থাকে কুসুমটা, ঠিক আছে। আর অন্যদিকে দেখো, মানুষের মতো প্রাণী যেগুলা প্রসব করে, এখন এগুলো তো পেটের মাঝখানে থাকে, জরায়ুতে থাকে। সো জরায়ুতে বেড়ে ওঠে। সো এইগুলার কি মানে এই যে জাইগোটটা, এর কি এই যে এখানে যে ভ্রূণটা হবে এর কি আলাদা করে পুষ্টি, মানে পুষ্টির জন্য কুসুম দেওয়ার দরকার পড়বে? কুসুমের দরকার পড়বে না। কারণ কি? কারণ এটা তো একটা নলের মাধ্যমে মায়ের দেহের সাথে কানেক্টেড থাকে সবসময়। এখান থেকে পুষ্টি পদার্থ আনা নেওয়া হইতে পারে। এই কারণে এই যে এরকম প্রাণী যারা প্রসব করে, সন্তান প্রসব করে, তাদের যে জাইগোট আছে ওইখানে কুসুম থাকে না বা খুবই কম থাকে। এটা আর অনেক প্রকার আছে, এবার আমি সিম্পলভাবে বুঝাইতেছি আর কি। সো থাকে, ধরো থাকে না, থাকে না, ঠিক আছে। আর কিন্তু এরকম যারা ডিম পারে এদের ক্ষেত্রে কিন্তু কুসুম থাকে। কুসুম মানে কি? কুসুম মানে হইতেছে পুষ্টি। এটা হচ্ছে কুসুম, লেখা নিতে পারো। কুসুম, কুসুম মানে কি? পুষ্টি। সো এখন তুমি বলো, কুসুম তো একটা সঞ্চিত পদার্থ বা পুষ্টি। তো এইখানে কি ক্লিভেজ হবে? এইখানে তো ক্লিভেজ হবে না। ক্লিভেজটা মূলত কোথায় হবে? এইখানে হবে ক্লিভেজ, এইদিকে ক্লিভেজ হবে, মানে একটা অংশে ক্লিভেজ হবে। আর এরকম যে ভ্রূণটা আছে, এরকম যে জাইগোটটা আছে, এই জাইগোটের কি একটা অংশে ক্লিভেজ হবে? অবশ্যই না, কারণ এখানে তো কুসুম নাই। তার মানে এই যে পুরা জাইগোটেই এখানে কি হবে? ক্লিভেজটা হবে। বুঝছো রেকর্ডিং কি হইতেছে? অনেক সময় রেকর্ডিং বন্ধ হয়ে যায়, না হইতেছে। দেখছো, তার মানে এটা একটা, এটাও কিন্তু ক্লিভেজ, এটাও কিন্তু ক্লিভেজ। দেখো, তোমরা অবশ্যই একটা শব্দের অর্থ জানার কথা, সেটা হচ্ছে দেখো, মেরো। মেরো শব্দের অর্থ হচ্ছে আংশিক। আর দেখো, হলো, হলো শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ। সম্পূর্ণ, এই হলো শব্দটা আসছে হোল থেকে। হোল মানে এমনিতেও সম্পূর্ণ, হোল। মেরো শব্দের অর্থ হচ্ছে আংশিক, আর হলো শব্দের অর্থ কি? সম্পূর্ণ। আর এই যে ছোট ছোট ভ্রূণ তৈরি হইলো, ছোট ছোট ভ্রূণ দেখো, এই যে এগুলো কিন্তু কোষ না। অনেকে বলতে পারো ভাই এগুলো তো কোষ তৈরি হইলো, কোষ তৈরি হইলো, সংজ্ঞাটা একটু ভালো করে পড়ো। দেখো, অনেকগুলো ভ্রূণ তৈরি হয়, সংজ্ঞায় লেখা আছে। কেন ভ্রূণ? কারণ এই যে প্রত্যেকটা কোষ হইলো বা ভ্রূণ হইলো, এগুলোর কিন্তু প্রত্যেকটার একটা নতুন জীব সৃষ্টির ক্ষমতা আছে। মানে প্রত্যেকটা থেকে একটা মানুষ হইতে পারে, বুঝছো? এখন এটার আমার একটু পরে বিস্তারিত পড়বো। সো প্রত্যেকটা থেকে একটা মানুষ হইতে পারে। এই কারণে এগুলোকে কোষ না বলে ভ্রূণ বলা হয়। ভ্রূণ মানে কি? ভ্রূণ মানে তো এটাই, যেটা থেকে একটা পূর্ণাঙ্গ প্রাণী হইতে পারে। তো যেহেতু এটার প্রত্যেকটা কোষই একটা পূর্ণাঙ্গ প্রাণী তৈরির ক্ষমতা রাখে, এই কারণে এগুলোকে বলা হয় কি? ভ্রূণ। আর দেখো, এখন এই যে ক্লিভেজটা হইলো, এটা তো একটা মানে বড় একটা ডিম ডিম মানে জাইগোট ছিল। তো জাইগোটের একটা ছোট অংশ এটা না, মানে এগুলো না, এই ছোটো ছোটো, আমি একটু পেঁচাই ফেলছি, তো এরকম ছোটো ছোটো অংশ হতো এগুলো, ঠিক আছে। দেখো, এই যে কোষগুলা, এগুলো তো আমি বললাম যে কোনো কিছু হইতে পারে, মানে এখনও পরিণত হয় নাই, যে কোনো প্রাণী হইতে পারে, ঠিক আছে, মানে পূর্ণাঙ্গ প্রাণী হইতে পারে। তো এই যে পরিণত হয় নাই, এরকম অপরিণত কোষকে বলা হয় ব্লাস্ট। ব্লাস্ট, অপরিণত কোষকে বলা হয় ব্লাস্ট। যে কোনো ক্ষেত্রে ব্লাস্ট শব্দটি ইউজ করতে পারো যেখানে অপরিণত নির্দেশ করা যায়, ঠিক আছে। আর যেহেতু এটা কি একটা বড় জিনিসের অংশ, ছোট, এই কারণে এই প্রত্যেকটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। মিয়ার, ঠিক আছে। মিয়ার মানে কি? মিয়ার মানে হচ্ছে ছোট অংশ, ছোট অংশ। অর্থাৎ এই পুরো জিনিসটাই কিন্তু অপরিণত, অপরিণত জিনিসের একটা ছোট অংশ, নিজে অপরিণত, এই কারণে এটাকে বলা হয় কি? ব্লাস্টোমিয়ার। এখন দেখো, এই যে ক্লিভেজকে ক্লিভেজটা কীভাবে হবে এই প্রক্রিয়ার উপর ক্লিভেজটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হোলোব্লাস্টিক ক্লিভেজ, আর একটা হচ্ছে মেরোব্লাস্টিক ক্লিভেজ। একটা হচ্ছে কি, একটা হইতেছে হোলো ব্লাস্টিক ক্লিভেজ, আর একটা হইতেছে কি মেরো ব্লাস্টিক ক্লিভেজ। এখন তোমরাই বলো কোনটা হলো ব্লাস্টিক, কোনটা মেরো ব্লাস্টিক।
বুঝতে পারতেছো? তো যেখানে সম্পূর্ণ জাইগোটে কি ক্লিভেজ হয় সেটা হচ্ছে কি হোলোপ্লাস্টিক, অর্থাৎ এইটা। আর যেখানে একটা অংশে ক্লিভেজ হয়, এই দেখো সম্পূর্ণ জাইগোটে কিন্তু হয় নাই, একটা অংশে ক্লিভেজ হয়, সেটাকে কি, সেটাকে বলা হয় মেরোপ্লাস্টিক। একটা বইয়ের ভাষায় বললে, দেখো বইয়ে লেখা আছে, বইয়ে অন্য একটু কঠিন করে লেখা, এ দেখো, ডিমে কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে ক্লিভেজ সম্পূর্ণ বা সম্পূর্ণ হোলোপ্লাস্টিক কিংবা আংশিক বা মেরোপ্লাস্টিক হতে পারে। তো এই কথাটা আমি এতক্ষণ ধরে বুঝাইলাম। এটা হচ্ছে কি হোলোপ্লাস্টিক ক্লিভেজ, এটা হচ্ছে কি মেরোপ্লাস্টিক ক্লিভেজ, অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণ ক্লিভেজ, এটা হচ্ছে কি আংশিক ক্লিভেজ। এটা হচ্ছে কিসের ভিত্তি করে? ডিমে কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে। বুঝছো? তো আশা করি এই দুইটা প্রকার ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো আরও দুইটা টার্ম আছে তোমাদের বুঝতে হবে। এখন পোল বুঝতে হবে। দেখো পোল, পোল শব্দ শুনছ, পৃথিবীর আছে সাউথ পোল, নর্থ পোল। পোল মানে কি? পোল মানে হচ্ছে মেরু। পোল মানে হচ্ছে মেরু। মেরু জিনিসটা কি? মেরু জিনিসটা হচ্ছে প্রান্ত। কোন প্রান্ত? মানে প্রান্ত বোঝায় পোল বা মেরু বা প্রান্ত। দেখো এইটার মধ্যে তো সম্পূর্ণ কোষেই ক্লিভেজ হয়েছে, তো এইখানে কিন্তু আমরা প্রান্তীয়করণ করতে পারবো না, মানে বলতে পারবো না কোনটা কোন প্রান্ত। বাট এইখানে দেখো, এইখানে কিন্তু একটা অংশে ক্লিভেজ হয়েছে, সম্পূর্ণ মানে জায়গাটা কিন্তু ক্লিভেজ হয় নাই। তো এইখানে কিন্তু আমরা বলতেই পারি এইটা একটা প্রান্ত, মানে যে প্রান্তে কুসুম আছে এটা একটা প্রান্ত, আর যে প্রান্তে ইয়াটা হয়েছে মানে ক্লিভেজটা হয়েছে এটা আরেকটা প্রান্ত। তো এই যে প্রান্ত বা এই যেখানে কুসুম থাকে এটাকে বলা হয় ভেজিটাল পোল। ভেজিটাল পোল, গ্যাপ আছে এখানে। আর এই যে প্রান্তে মানে ক্লিভেজটা হয় এটাকে বলা হয় অ্যানিমেল পোল। অ্যানিমেল পোল কেন বলা হয়? দেখো সিম্পল, পোল মানে তো মেরু, তো ভেজিট, এই যে ভেজিটাল বা ভেজিট শব্দের অর্থ হচ্ছে পুষ্টি। ভেজিট শব্দ হচ্ছে পুষ্টি। তো আমি বলছিলাম না কুসুম কেন দরকার? পুষ্টির জন্য। তো যেখানে পুষ্টি থাকবে, যেখানে অর্থাৎ যেখানে কি কুসুম থাকবে, অবভিয়াসলি সেখানে সেই প্রান্তটাকে কি বলা হবে? ভেজিটাল পোল। আর এই দেখো এখানে কিন্তু ভ্রূণগুলো তৈরি হইতেছে। তো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই যে জাইগোট, এই জাইগোটের কোন অংশ থেকে প্রাণী তৈরি হবে বা সৃষ্টি হবে, অর্থাৎ কি প্রাণী ইংরেজি কি অ্যানিমেল, তো এই জাইগোটের কোন অংশ থেকে অ্যানিমেল তৈরি হবে? অবভিয়াসলি এই অংশ থেকে। কারণ কি? কারণ এখানে ভ্রূণগুলো আছে, তার মানে এই যে প্রান্তটা থাকবে এই প্রান্তটাকে আমরা কি বলবো? এই প্রান্ত থেকে অ্যানিমেল তৈরি হবে, এই কারণে আমরা বলবো এটা হচ্ছে অ্যানিমেল পোল। ঠিক আছে? তো এটা এটা হচ্ছে এই দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ভেজিটাল পোল কোনটা, আর একটা হচ্ছে অ্যানিমেল পোল। দেখো বইয়ে লেখা আছে, আর সেটা হচ্ছে যে এই যে দেখো প্রান্তে দেখো ক্লিভেজের সময় ডিমের বা ডিমের যে প্রান্তে কুসুম থাকে তাকে বলা হয় ভেজিটাল পোল, আর যে প্রান্তে মানে কুসুমের বিপরীত প্রান্তকে বলা হয় অ্যানিমেল পোল। বইয়ে লেখা আছে হচ্ছে যে প্রান্তে নিউক্লিয়াস থাকে, দেখো নিউক্লিয়াস মানে কি? এই কোষগুলো যে আছে, ভ্রূণগুলো আছে, যে ভ্রূণগুলো যে আছে প্রত্যেকটাতেই তো নিউক্লিয়াস থাকে। তো যে প্রান্তে কুসুম থাকে সেই প্রান্তে কে বলা হয় ভেজিটাল পোল, আর যে প্রান্তে নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় এনিমেল পোল। আশা করি বুঝাইতে পারছি। আরও কমপ্লেক্সভাবে বোঝানো যেত, বাট আমি চেষ্টা করছি একটু কম কমপ্লেক্সিসিটি মানে কমপ্লেক্স করতে আর কি। ঠিক আছে? এটা ছিল ক্লিভেজ, মানে ক্লিভেজের ধারণা আর কি। সো এখন আমরা ভ্রূণীয় বিকাশ পড়ব। মানে ভ্রূণীয় বিকাশ বলতে ক্লিভেজটাই পড়বো আর কি, এটার নাম দিছে কেন বুঝতে পারি না। দেখো ক্লিভেজকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? একটা হচ্ছে এখন পরিণতির ভিত্তিতে, ভবিষ্যৎ কোষের ভ্রূণীয় পরিস্ফুটনের ভিত্তিতে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হইতেছে নির্দিষ্ট ক্লিভেজ, নির্দিষ্ট ক্লিভেজ, আর এটা হচ্ছে কি অনির্দিষ্ট ক্লিভেজ। এখন নির্দিষ্ট ক্লিভেজ আর অনির্দিষ্ট ক্লিভেজ ইতোমধ্যেই তোমাদেরকে বুঝাই ফেলছি কীভাবে। যেমন আমরা বলছিলাম একটা মানে ধরো আঁকলাম আবার, তো এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা এক একটা করে ভ্রূণ। তো আমি বলছিলাম না যে প্রত্যেকটা একটা পূর্ণাঙ্গ প্রাণী হইতে পারে, কিন্তু আবার এটা হইতে পারে যে প্রত্যেকটা পূর্ণাঙ্গ প্রাণী হইল না। এখান থেকে এরকম হইতে পারে, ধরো এই কোষটা হইলো মাথা, এই কোষটা হইলো পা, এই কোষটা হইলো মানে দেহের মাঝখানের অংশ, এরকম হইতে পারে। অর্থাৎ যেসব কোষ বা যেসব ভ্রূণ আমরা দেখে বুঝতে পারি, যেসব ক্লিভেজের পরে আমরা ভ্রূণগুলো দেখে বুঝতে পারি যে এইটা কি হবে, এটা পূর্ণাঙ্গ প্রাণী হবে নাকি মাথা হবে নাকি ভ্রূণ হবে, এরকম যেগুলো মানে দেখে আমরা বুঝতে পারি বা বোঝা যায় সেগুলোকে বলা হয় নির্দিষ্ট ক্লিভেজ। আর যেগুলো বোঝা যায় না সেগুলোকে বলা হয় অনির্দিষ্ট ক্লিভেজ। অর্থাৎ কি? অর্থাৎ নির্দিষ্ট ক্লিভেজের পরিণতি নির্দিষ্ট, নির্দিষ্ট ক্লিভেজের যে ভ্রূণগুলো আছে এগুলোর পরিণতি নির্দিষ্ট। আমরা বলে দিতে পারবো যে এটা কি প্রাণী হবে, মানে এটা কি পূর্ণাঙ্গ প্রাণী হবে নাকি এটা মাথা হবে, এটা আমরা শিওর মানে ফর শিওর বলে দিতে পারবো। অর্থাৎ পরিণতি নির্দিষ্ট। আর অনির্দিষ্ট ক্লিভেজের
এইটা কি মাথা হবে, নাকি এটা পূর্ণাঙ্গ প্রাণী হবে, নাকি এই কোষটা পা হবে, এইটা আমরা বলতে পারবো না বা বুঝতে পারবো না। এরকম যে ক্লিভেজগুলো হয় এগুলোকে বলা হয় অনির্দিষ্ট ক্লিভেজ, অর্থাৎ কি পরিণতি নির্দিষ্ট নয়। অর্থাৎ সিম্পলভাবে যে বইয়ের ভাষায় যদি বলি, যে ভ্রূণীয় পরিস্ফুটনে ক্লিভেজের প্রাথমিক ধাপে উৎপন্ন প্রত্যেকটি প্রত্যেকটি এই যে ভ্রূণীয় পরিস্ফুটনে ক্লিভেজের প্রাথমিক ধাপে উৎপন্ন প্রতিটি কোষ এক একটি সম্পূর্ণ ভ্রূণ সৃষ্টির ক্ষমতা ধারণ করে, সে ধরনের ক্লিভেজকে অনির্দিষ্ট ক্লিভেজ বলে। দেখো এটা তো একটা প্রাথমিক কোষ, ঠিক আছে? তো প্রাথমিক কোষে ক্লিভেজের প্রাথমিক ধাপে উৎপন্ন প্রত্যেকটা কোষ যদি একটা নির্দিষ্ট প্রাণী তৈরির সক্ষমতা অর্জন করে, মানে আমরা বলতে পারি যে এই কোষটা কী হবে, তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট ক্লিভেজ। আর ক্লিভেজের প্রাথমিক ধাপে উৎপন্ন প্রত্যেকটি কোষের যদি পরিণতি অনির্দিষ্ট মানে নির্দিষ্ট না হয়, তাহলে এটা হচ্ছে কি অনির্দিষ্ট ক্লিভেজ। এখানে বলা হয়েছে যে পরিস্ফুটন হয়, উল্টা উল্টা বলতেছে, কি সমস্যা নেই, যেটা বুঝাইলাম সেটা হচ্ছে এটা হচ্ছে নির্দিষ্ট, মানে পরিণতি নির্দিষ্ট, এটা হচ্ছে পরিণতি নির্দিষ্ট নয়। ঠিক আছে, সহজ টপিক বেশি আলোচনা করলে কঠিন হয়ে যায়। তো এটাই পর্যন্ত, এটা কি জাস্ট এগুলো এতটুকু শিখলে হবে, আর বিস্তারিত দরকার নেই। সো ক্লিভেজে এখন বিভাজন তলের উপর ভিত্তি করেও ক্লিভেজটা বিভিন্ন প্রকার হইতে পারে। দেখো বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজটা মূলত হইতে পারে অরিও ক্লিভেজ, অরিও ক্লিভেজ, আরেকটা হইতে পারে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, আরেকটা হইতে পারে সর্পিল ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ। বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ তিন প্রকার: অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ আর সর্পিল ক্লিভেজ। দেখো অরিও ক্লিভেজ বোঝার আগে অরিও জিনিসটা কি, ঠিক আছে? এই অরিও জিনিসটা কি, ধরো একটা বোতলের আমি এরকমভাবে মানে মানে এক পাশ দিয়ে দেখতেছি বোতলটা এইটা, দেখো বোতলের মাঝখানে একটা কেন্দ্রীয় অক্ষ আছে না? তো এরকম আকৃতির বা বোতল আকৃতির বা ধরো মার্কার, এটাও কিন্তু একটা কেন্দ্রীয় অক্ষ আছে, একটা কেন্দ্রীয় অক্ষ আছে মাঝখান বরাবর। তো এরকম আকৃতির কেন্দ্রীয় অক্ষ আছে, এরকম আকৃতির কোনো বস্তুকে যদি কেন্দ্রীয় অক্ষ বরাবর সমান সমান ভাগে ভাগ করা যায়, তখন এরকম আকৃতি ভাগ করা যায়, এরকম ভাগ করাকে বলা হয় অরীয়ভাবে ভাগ করা, বুঝছো? আর এই আকৃতি এটাকে বলা হয় অরীয় আকৃতি। দেখো তো অরীয় ক্লিভেজ কি, এরকম আকৃতির কোনো অরীয় ক্লিভেজ হচ্ছে এরকম আকৃতির কোনো মানে ভ্রূণে যদি এরকমভাবে ক্লিভেজ হয়, অর্থাৎ ক্লিভেজটা যদি এরকম অরীয়ভাবে হয়, তখন তাকে বলা হয় অরীয় ক্লিভেজ। সিম্পল, অরীয়ভাবে ক্লিভেজ হলে অরীয় ক্লিভেজ। অরীয় কি কেন্দ্রীয় অক্ষ বরাবর সমান সমান ভাগে ভাগ করা গেলে সেটাই অরীয়, বুঝছো? তো এটা বইয়ে যে ভাষা আছে সেটা তোমরা দিবা, বইয়ের ভাষা দরকার নেই। অরীয়ভাবে অবশ্য সমানভাবে, এবং অরীয়ভাবে ক্লিভেজের প্রত্যেকটা অংশ কিন্তু সমান ভাগে ভাগ হয়। দেখছো এই যে অরীয় ভাগে ভাগ হয়েছে, এইটা এটা 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 সমান, এটা হচ্ছে অরীয় ক্লিভেজ। এখন অরীয় ক্লিভেজ এর সংজ্ঞা লাগবে না, মূলত মুখস্থ রাখবা উদাহরণটা, মনে রাখবা অরীয় অর্থোপোডা, অর্থোপোডা। দেখো আর্থোপোডা যদি আমরা একটু মুখস্থ রাখার স্বার্থে এটাকে আর্থোপোডা না বলে অর্থোপোডা বলবো, মনে রাখবা অর্থোপোডা অরীয়, এতটুকু মুখস্থ রাখলেই হবে, অর্থোপোডা অরীয়, ঠিক আছে? সো এটা আমরা অরীয় ক্লিভেজ বুঝে ফেললাম। এখন হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। দেখো দ্বিপার্শ্বীয় কখন হয়, যেসব ক্লিভেজের দ্বিতীয় বিভাজন পর্যন্ত, ধরো এইটা একটা বিভাজন হইলো, তারপর এইটার একটা বিভাজন হইলো, তাহলে দুইটা বিভাজন হইলো, দুইটা ক্লিভেজ হইলো। যেসব ক্লিভেজের দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরীয় ক্লিভেজ হয়, কিন্তু তৃতীয় ক্লিভেজ থেকে একটা নির্দিষ্ট তল বরাবর ক্লিভেজটা ভাগ হয়ে যায়। ধরো এরকম একটা নির্দিষ্ট তল বরাবর ক্লিভেজটা এরকমভাবে হইতেছে, নির্দিষ্ট তলের দুই পাশে ক্লিভেজ সমানভাবে হইতেছে, এরকম যদি ক্লিভেজটা হয় তখন তাকে বলা হবে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। অর্থাৎ প্রথম দুইটা বিভাজন অরীয়ভাবে হয়েছে, পরবর্তী যে ভাগটা আছে বা বিভাজনটা আছে সে ক্লিভেজটা আছে, আর সেটাকে একটা তলের দুই পাশ বরাবর হয়েছে, এরকম ক্লিভেজ হলে এটাকে বলা হবে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। বুঝছো তো? বইয়ে যেভাবে ইচ্ছে ভাবে লেখক মধ্যরেখা বরাবর কঠিন করছে, আমি যেভাবে বলছি সেভাবেই ইজি, ঠিক আছে? মেইনলি এখানে উদাহরণটা লাগবে। দেখো দ্বিপার্শ্বীয় ক্লিভেজের উদাহরণ কি? উদাহরণ হচ্ছে করডাটা। মানুষ কোন পর্বের অন্তর্গত? করডাটা পর্বের অন্তর্গত। কেন? কারণ মানুষের মেরুদণ্ড আছে, ঠিক আছে? করডাটা মেরুদণ্ড আছে এবং ভ্রূণের একটা সময় নটকট থাকে, এই কারণে মানুষ করডাটা পর্বের অন্তর্গত। দেখো মানুষ আমার কি, তুমি যদি আমাকে এইভাবে ভাগ করো,
তাহলে আমার দেহকে কিন্তু দুইটা সমান ভাগে ভাগ করা যাবে। যেহেতু একটা তল বরাবর দুইটা সমান ভাগে ভাগ করা যাবে, তাই আমার যে ক্লিভেজ অর্থাৎ কর্ডাটা পর্বের যে ক্লিভেজ সেটা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। আমরা দেখছিলাম না একটা তল বরাবর দুইটা সমান ভাগে ভাগ করা, মানে দুইটা সমান ভাগে ভাগ হয়ে ক্লিভেজটা হয়েছে। এই কারণে কর্ডাটা পর্বের প্রাণীদের ক্লিভেজ হচ্ছে কি দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। এখন দেখো সর্পিল ক্লিভেজ। সর্পিল ক্লিভেজের সংজ্ঞাটাও সেম, মানে সেম। দেখো প্রথম দুইটা ধাপের ক্লিভেজ অডিও ক্লিভেজ হবে, প্রথম দুইটা অডিও ক্লিভেজ। 3 নাম্বার ক্লিভেজ যেটা হবে, 3 নাম্বার মানে বিভাজন যেটা হবে, 3 নাম্বার বিভাজনে অ্যানিমেল মেরুর যে ভ্রূণগুলো আছে বা কোষগুলো আছে এগুলো যাবে ভেজিটাল মেরুর দিকে, আর ভেজিটাল মেরুর যে কোষগুলো আছে সেগুলো যাবে অ্যানিমেল মেরুর দিকে। অর্থাৎ আমি যদি আরও একটু এরকমভাবে আইকা দেখাই, ধরো এনে যে অ্যানিমেল মেরু কুসুম আছে আর এটা হচ্ছে ভেজিটাল মেরু। তো এই ভেজিটাল মেরুর যে কোষগুলো আছে এটা যদি এদিকে যায়, আর এই অ্যানিমেল মেরুর যে কোষগুলো আছে এটা যদি এদিকে মানে সর্পিল বা স্পাইরাল, মানে স্পাইরাল মানে হচ্ছে ঘুরে যাওয়া, এরকমভাবে ঘুরে যায়, তাহলে এরকম ক্লিভেজকে বলা হবে সর্পিল ক্লিভেজ। চিত্র আছে 3D, বই থেকে দেখে নিও। চিত্র আঁকা সম্ভব না আমার পক্ষে, আমি অনলাইনে খুঁজছিলাম চিত্র মানে সিম্পলিফাইড চিত্র পাইনি, বই থেকে দেখলেই বুঝবা। অর্থাৎ যেসব ক্লিভেজে প্রথম দুইটা ধাপ ওরিও ক্লিভেজ হয়, কিন্তু পরবর্তী ধাপে অ্যানিমেল মেরুর যে কোষগুলো আছে বা ভ্রূণগুলো আছে এগুলা ভেজিটাল মেরুতে যায়, আর ভেজিটাল মেরুর যে কোষগুলো আছে এগুলো অ্যানিমেল মেরুতে যায়, তাদেরকে বলো এরকম ক্লিভেজকে বলা হয় সর্পিল ক্লিভেজ। মুখস্থ রাখতাম কীভাবে জানো? সর্পিল ক্লিভেজ হচ্ছে এম, সর্পিল ক্লিভেজ হচ্ছে এম। এমকে মনে রাখতাম সকালে সাপ কামড়ায়, সকালে সাপ কামড়ায়, সকালবেলা কি এম, অর্থাৎ কি এটা হচ্ছে অ্যানেলিডা, অ্যানেলিডা, এর এম তো হচ্ছে মোলাস্কা, মোলাস্কা। সর্পিল ক্লিভেজের উদাহরণ হচ্ছে অ্যানালিডা এবং মোলাস্কা। তো এখন আমি পুরা জিনিসটা, পুরা ক্লিভেজটা এবং ভ্রূণীয় বিকাশটা সিম্পলিফাইড করে বলবো, এতটুকু মুখস্থ রাখলেই হবে। ক্লিভেজ মানে কি? জনজননকারী প্রাণীর জাইগোটে, বই দেখে বলতে হবে নাকি? আচ্ছা, যে প্রক্রিয়ায় জনজননকারী প্রাণীর এক কোষী জাইগোট মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য ভ্রূণ সৃষ্টি করে তাকে বলা হয় কি ক্লিভেজ। ক্লিভেজ মানে হচ্ছে সম্ভেদ। কেন? কারণ সমান ভাগে ভাগ করা হয়। ক্লিভেজটা দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে মেরুপ্লাস্টিক ক্লিভেজ, হলোপ্লাস্টিক ক্লিভেজ। যেসব ক্লিভেজে সম্পূর্ণ জাইগোটে বিভাজন না হয়, একটা অংশে বিভাজন হয় বা একটা অংশে ক্লিভেজ হয়, তাকে বলা হয় মেরুপ্লাস্টিক ক্লিভেজ। আর পুরা জাইগোটে যদি বিভাজনটা হয় বা ক্লিভেজটা হয় তখন তাকে বলা হবে হোলোপ্লাস্টিক ক্লিভেজ। ঠিক আছে? আর কুসুমের যে ডিমের যে প্রান্তে কুসুম থাকে তাকে বলা হয় ভেজিটাল পোল, আর ডিমের যে প্রান্তে নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় অ্যানিমেল পোল। ঠিক আছে? ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটনের উপর ভিত্তি করে ক্লিভেজটা দুই প্রকার, একটা হচ্ছে নির্দিষ্ট ক্লিভেজ আর একটা হচ্ছে অনির্দিষ্ট ক্লিভেজ। নির্দিষ্ট ক্লিভেজের ভ্রূণীয় কোষের পরিস্ফুটন নির্দিষ্ট, মানে আমরা বলতে পারবো যে এটা থেকে কী হবে। আর অনির্দিষ্ট ক্লিভেজেরটা বলতে পারবো না, অর্থাৎ কি নির্দিষ্ট নয়, এতটুকুই। এরপরে বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজটা 3 প্রকার, একটা হচ্ছে ওরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ। সংজ্ঞা লাগবে না, চিত্র লাগবে না, জাস্ট উদাহরণ লাগবে। কি ওরিও ক্লিভেজের উদাহরণ হচ্ছে কি ওরিও অর্থোপোডা মানে আর্থোপোডা, আর দ্বিপার্শ্বীয় মানে হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণী, কারণ আমরা কর্ডাটা। আর সর্পিল ক্লিভেজ মানে কি সকালে সাপ কামড়ায়, সর্পিল সকালে হচ্ছে অ্যানেলিডা এবং মোলাস্কা। সো এতটুকু মুখস্থ রাখলেই হবে। তো একটু পেশায় গেছে জানি না, কিন্তু এগুলো আরও ব্যাখ্যা দিয়ে পড়ানো যায়, বাট আমি আর কি চেষ্টা করছি যতটুকু কম ব্যাখ্যা দিয়ে পড়ানোর। তো এতটুকুই ক্লিভেজ।